এই অর্থবছরে সরকার টার্গেট করেছিল ৬৭,০০০ কোটি টাকা ঋণ নেবে, বিদেশি ঋণ নেবে, কিন্তু পেয়েছে সম্ভবত ৫২,০০০ কোটি টাকা। আর অদ্ভুতভাবে আগামী অর্থবছরের জন্য বিদেশি ঋণের টার্গেট সেট করা হয়েছে ১,০৮,০০০ কোটি টাকা। বাংলাদেশ যে পরিস্থিতিতে আছে, বাইরের থেকে এত ঋণ কি আমাদের পাওয়া সম্ভব আসলে? দেখুন, এই অর্থবছরেই সরকার যে অর্থবছর শেষ করতে যাচ্ছে, এই অর্থবছরে সরকার টার্গেট করেছিল ৬৭,০০০ কোটি টাকা ঋণ নেবে, বিদেশি ঋণ নেবে, কিন্তু পেয়েছে সম্ভবত ৫২,০০০ কোটি টাকা। আর অদ্ভুতভাবে আগামী অর্থবছরের জন্য বিদেশি ঋণের টার্গেট সেট করা হয়েছে ১,০৮,০০০ কোটি টাকা। তার মানে হচ্ছে দ্বিগুণের বেশি আপনি টার্গেট সেট করছেন, অথচ এই অর্থবছরের টার্গেটের চেয়ে কম পেয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের ক্রেডিট রেটিং ভালো না, আমরা বেশ ডাউন হয়েছে, এবং সে কারণে এখন কস্ট অফ ক্যাপিটাল হাই, বিদেশিরা ঋণ দিতে চান না, আবার ঋণ দিতে গেলেও সেটা ব্যয়বহুল। সুতরাং আমাদের জন্য ঋণ প্রাপ্তি খুব সহজসাধ্য না এরকম একটা পরিস্থিতিতে। সুতরাং সরকার আসলে কাগজে কলমে দেখাতে চেয়েছেন। কালকে মাননীয় অর্থমন্ত্রী যখন বলছিলেন তখনও জিনিসটা দেখছিলাম, উনি বলছিলেন যে এই যে দেখেন বিদেশি ঋণ থেকে আমি ঘাটতি মেটাবো, পরের সেন্টেন্সটা বলছেন এজন্য আমি দেশীয় ব্যাংক থেকে কম ঋণ নেব। আদতে আলটিমেটলি যেটি হবে যে বিদেশ থেকে ঋণ পাবেন না উনি ওই মাত্রায়, দেশের ব্যাংক থেকে তাকে বেশি ঋণ নিতে হবে। এবং তার ফলে যেটা হয়, এখন কিন্তু আমাদের ঋণ কাঠামোটা এমন 2/3 হচ্ছে দেশীয় ঋণ আর 1/3 কিন্তু বিদেশি ঋণ। সুতরাং আমাদের এটা এক ধরনের আমাদের সামর্থ্যও বোঝায় যে এখন সরকারের টাকাটা আমরা দেশ থেকেও পাই, কিন্তু একই সাথে এটাও বোঝায় যে এই মুহূর্তে এই বেশি ঋণ নেবার জন্য বেসরকারি খাত আবার ঋণ পাচ্ছে না। দেখবেন যে এই মুহূর্তে বেসরকারি খাত ইতিহাসের ভিতরে সবচেয়ে কম প্রবৃদ্ধিতে রয়েছে, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ 4.8 বছরে সবচেয়ে কম। তো এটার একটা কারণ কিন্তু সরকারের ঋণ নেওয়া। এমনকি ব্যবসায়ীরা প্রায়ই বলে যে আমি এলসি খুলতে গেলে ব্যাংকগুলো বলে যে না, এলসি খোলার টাকা নেই তার কাছে। এটা তো একেবারেই অভাবিত যে ব্যাংক ব্যবসায়ীরা এলসি খোলার জন্য তার আমদানি করবেন কাঁচামাল বা অন্য কিছু করবেন, সেটার জন্য তিনি এলসি খুলতে পারছেন না। সুতরাং এরকম একটা জায়গায় আগামী অর্থ বছরে আরও যদি সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেন, তাহলে কিন্তু ব্যবসায়ীদের জন্য সেটা আরও সংকুচিত হবে, সুদের হার বাড়বে, আবার একই সাথে তারা পাবেনও না ক্রেডিট। এসএমই তো আরও দূরে, বড় ব্যবসায়ীদেরই দেওয়াটাই এখন দুর্লঙ্ঘ হয়ে দাঁড়িয়েছে। একটা যেটা করার আছে এই ক্ষেত্রে সেটা হলো যে ফান্ড ইনজেক্ট করা। আমার ধারণা সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ না নিয়ে পারবেন না, মনে হয় ঋণ করতে হবে তাকে, এবং সেটা করবেনও মনে হয়। সুতরাং যেটা করতে পারে, যদি এই ঘাটতির যদি অন্তত প্রাইভেট সেক্টর ক্রেডিটের ক্ষেত্রে যদি কিছুটা স্বস্তি দিতে চান, তাহলে বিদেশে যে লো কস্ট ফান্ডগুলো রয়েছে, বিভিন্ন মাল্টিল্যাটারাল ব্যাংকগুলো আছে, ডেভেলপমেন্ট ব্যাংকগুলো রয়েছে, তাদের মাধ্যমে যদি সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে যদি ফান্ড ইনজেক্ট করা যায়। এখন অলরেডি একটা ট্রেন্ড শুরু হয়েছে, সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে আমাদের দেশে বিদেশি ঋণ ঢুকছে। আবার অনেক সময় ক্লায়েন্ট টু ক্লায়েন্ট বড় ব্যাংকগুলো, বাইরের ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ব্যাংকগুলো এখানকার বড় বড় যারা কংগ্লোমেরেট তাদের সাথে ডাইরেক্টলিও কিন্তু ব্যবসা করছে। সুতরাং ওই ধরনের ফান্ডকে যদি আরও ইনজেক্ট করা যায়, যেটা দরকার আমাদের, পার্টিকুলারলি এসএমইর জন্য দরকার হবে। যদি আদতেই চাই যে আমরা এসএমইর জন্য ঋণ দিতে, এই ব্যাংকের উপর যদি নির্ভর করতে চাই, তাহলে আগামী অর্থ বছরে আসলে এসএমইর জন্য তেমন কিছু থাকবে বলে মনে হয় না। সুতরাং এই জন্য প্রয়োজন হলো বাইরে থেকে যদি ফান্ড ইনজেক্ট করা যায়, লো কস্ট ফান্ড যতটুকু করা যায়। একটা দিক দিয়ে একটা বাজেটে দেখলাম, সেটা হচ্ছে যে 40,000 কোটি টাকার একটা প্যাকেজ রেখেছেন এই সরকার। তার ভিতরে সম্ভবত এসএমইর জন্য রাখা আছে 5,000 কোটি টাকার একটা রিভলভিং ফান্ড রাখা আছে। দেখবার বিষয় হচ্ছে সেই কত। এক্ষেত্রে একটা আমার অতীত অভিজ্ঞতা বলে, ব্যাংকগুলো যখন এসএমই সাজায়, তারা ট্র্যাডিশনালি যারা জেনুইন এসএমই, সেই জেনুইন এসএমইকে বাদ দিয়ে তারা বড় কোম্পানিগুলোর ছোট এসএমইকে তারা ঋণ দিতে স্বস্তি বোধ করেন। এ আবার আর এক জিনিস, কেননা তাকে ধরতে পারবেন এবং মিডিয়ামগুলো পায়। ফলে এই যে একটা আরেকটা যে এসএমই যে আদতেই এসএমইর কাছে পৌঁছানো যে কত কঠিন, সেটাও কিন্তু এখানে একটা দেখবার বিষয়। একটা ভালো লেগেছে এইবারের বাজেট ডকুমেন্টের ভিতরে, আমি জানি না করতে পারবেন কিনা, বেশ বড় একটা বলছেন যে করা বিকেন্দ্রায়ন, ব্যবসা বিকেন্দ্রায়নের একটা বড় চ্যাপ্টার রেখেছেন, এবং সেখানে কি কি করতে চান। যেমন একটা হচ্ছে টাইম বাউন্ড ওয়েতে সমস্ত লাইসেন্স রেজিস্ট্রেশন এগুলো কমপ্লিট করতে চান, এবং বলেছেন 7 দিনের ভিতরে সম্ভবত ট্রেড লাইসেন্স দেবেন। খুবই ভালো। এর আগেও কিন্তু এরকম কয়েকবার বলা হয়েছিল, এবং আইনও আছে, কিন্তু আপনাকে ঘোষণা দিতে হবে যে এই কয়েকদিনের ভিতরে আপনি ওই যেটাকে আমরা ওয়ান স্টপ সার্ভিস, ওএসএস, ওটাতে কিন্তু লিগ্যালি করা আছে যে এই সময়ের ভিতরে আপনাকে দিতে হবে। যদি কোনো পক্ষের আপত্তি না থাকে সেটা সে জানাবেন, যদি না জানে ধরে নিতে হবে যে তার আপত্তি নেই, এভাবে করে তার লাইসেন্সটা দিয়ে দিতে হবে। কিন্তু সেটা এখনও কার্যকর হয় নাই, কিন্তু সরকার চাচ্ছেন যে সেটি করবে। আমরা দেখতে চাই সেটি করতে পারেন কিনা। প্লাস ডিজিটালি সব কিছু করতে চান, হুইচ ইজ অলসো গুড। যে কারণে একটা কোম্পানি বারবার লাইসেন্স খুলেন, রিনিউয়াল করেন,
তার এক্সটেনশন নেন, প্রতিবারই দেখা যায় ওই একই ডকুমেন্ট জমা দিতে হচ্ছে বারবারই। কিন্তু এটা যদি একটা ডেটাবেস, সেন্ট্রাল ডেটাবেসে থাকে অথবা বিডার আন্ডারে যদি এই জিনিসগুলোকে রাখা যায়, খুব সহজে কিন্তু এই জিনিসগুলো যে কোনো অথরিটি সেটা দেখে নিতে পারে। কিন্তু সেটাতে যেতে চায় না, আবার পাঠান, আবার আসেন। কারণ ওই যেটা বলছিলেন যে ফেস টু ফেস হলে তাদের একটু উপকার আছে, সুতরাং সেই ফেস টু ফেসে তারা যেতে চায়, ডিজিটালে যেতে চায় না। আর একটা বলছে যে ডিজিটাল পেমেন্ট সিস্টেমেও তারা যেতে চায়, হুইচ ইজ অলসো এ গুড সাইন। যে সুতরাং এই জিনিসগুলো যদি করে, মানে একদিকে সে কর ছাড় দিচ্ছে, শুল্ক ছাড় দিচ্ছে, সেটা বাজেট ফিসক্যাল মেজার্স, আর একটা হচ্ছে নন ফিসক্যাল মেজার্স, যেমন এই যে ব্যবসা সহায়ক পরিবেশের জন্য যেগুলো করা, এটা যদি করতে পারে তাহলে আমার ধারণা যে ব্যবসার ক্ষেত্রে কিছুটা হলে গুণগত পরিবর্তন আশা করা যায়।